বিসমিল্লাহির রহমান রাহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হানিফ, প্রভাষক হিসেব বিজ্ঞান বিভাগ, আব্দুল ওহাব ডিগ্রি কলেজ, খিলপাড়া, চাটখিল, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের অনলাইন ক্লাসের আলোচনার বিষয় হিসেব বিজ্ঞান দ্বিতীয় পত্র, শ্রেণী একাদশ ও দ্বাদশ, অধ্যায় দ্বিতীয়। আর আমরা আজকে আলোচনা করব অংশীদারি ব্যবসায়ের হিসাব নিয়ে। আর আমরা এখান থেকে আজকে একটা অঙ্ক করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করতে পারবে, অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করতে পারবে, অংশীদারি ব্যবসায়ের লাভ লোকসান আবন্টন বিবরণী প্রস্তুত করতে পারবে, বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করতে পারবে, অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে পারবে। এবার আমরা একটা সমস্যা নিয়ে আলোচনা করতেছি। সমস্যাটা আমি পড়তেছি, তোমরা খেয়াল করো। শাকিল, শহীদ ও শারমিন একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। 2019 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 2 লক্ষ, 1,50,000 এবং 1 লক্ষ টাকা। অর্থাৎ শাকিলের মূলধন ছিল 2 লক্ষ টাকা, শহীদের মূলধন ছিল 1,50,000 টাকা এবং শারমিনের মূলধন ছিল 1 লক্ষ টাকা। তারা 3:2:1 অনুপাতে কারবারের লাভ ক্ষতি বন্টন করে নেয়। অর্থাৎ কারবারের লাভ বা ক্ষতি তারা 3:2:1 এই 3টা অনুপাতে বন্টন করে নেয়। অংশীদারি চুক্তি অনুযায়ী অংশীদারগণ মূলধন ও নগদ উত্তোলনের উপর 10% সুদ পাবে। অর্থাৎ মূলধনের উপর এবং উত্তোলনের উপর সুদ 10% ধরতে হবে। মূলধনের সুদ অংশীদাররা পাবে আর উত্তোলনের সুদ অংশীদাররা দিবে। এরপর হলো শহীদ ও শারমিন সার্বক্ষণিক কাজের জন্য মাসিক যথাক্রমে 2,500 টাকা ও 2,000 টাকা করে বেতন পাবে। অংশীদারগণ সারা বছর ধরে প্রত্যেক মাসের প্রথম তারিখে যথাক্রমে 4,000 টাকা, 2,000 টাকা এবং 2,000 টাকা করে ব্যবসা হইতে নগদ উত্তোলন করে। অর্থাৎ অংশীদাররা সারা বছরের প্রত্যেক মাসে প্রথম তারিখে শাকিল 4,000 টাকা, শহীদ 2,000 টাকা এবং শারমিন 2,000 টাকা করে নগদ উত্তোলন করেন। এছাড়া শাকিল ব্যবসা হইতে 3,000 টাকার পণ্য উত্তোলন করে, যা হিসাবভুক্ত হয় না। শাকিল নগদ উত্তোলনের বাইরে 3,000 টাকার পণ্য উত্তোলন করছে, যেটা হিসাব করা হয়নি। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায় লাভ হয় 1,70,000 টাকা। আমাদের কাছে প্রশ্ন হলো ক, অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর সুদ নির্ণয় করো। খ, লাভ লোকসান আবন্টন বিবরণী প্রস্তুত করে অংশীদারের মাঝে মুনাফার বন্টন দেখাও। গ, 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে অংশীদারদের মূলধন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করো। আমরা প্রশ্নটা পড়লাম, এবার আমরা সমাধান নিয়ে আলোচনা করতেছি। প্রথম ক, মূলধন সুদ ও উত্তোলনের সুদ নির্ণয়। তো একই হলো আমাদের মূলধনের সুদ নির্ণয়। আমরা জানি আমাদের প্রশ্ন ছিল মূলধন ও উত্তোলন উভয়ের উপর 10% হারে সুদ ধরতে হবে। তাহলে শাকিলের মূলধন ছিল 2 লক্ষ টাকা, এটা 10% 20,000 টাকা। আর শহীদের মূলধন ছিল 1,50,000 টাকা, এটা 10% 15,000 টাকা। এবং শারমিনের মূলধন ছিল 1 লক্ষ টাকা, এটা 10% 10,000 টাকা। তাহলে অংশীদারি ব্যবসায়ের এই যে 3 জন অংশীদারের মোট মূলধনের সুদ হলো 45,000 টাকা। এবার হলো উত্তোলনের সুদ নির্ণয়। প্রত্যেক মাসের প্রথম তারিখে যদি আমরা উত্তোলন করি, আমরা জানি যে আমাদের 6.5 মাসের উত্তোলনের সুদ ধরতে হয়। তো আমাদের এখানে শাকিল উত্তোলন করেছে 4,000 টাকা। এখানে পণ্য উত্তোলন আসবে না, শুধু নগদ উত্তোলন। শাকিল উত্তোলন করেছে 4,000 টাকা, এটা 10% পূরণ 6.5 মাস। অর্থাৎ আমাদের এখানে 2,600 টাকা হয়েছে। আর শহীদ উত্তোলন করছে 2,000 টাকা করে, এই 2,000 পূরণ 10% পূরণ 6.5 মাস, তাহলে আমাদের 1,300 টাকা। আর শারমিন উত্তোলন করছে তাও 2,000 টাকা, এটা 10% 6.5 মাস, এটা 1,300 টাকা। আর আমরা দেখতে পাইছি এই শাকিল, শহীদ ও শারমিনের মোট উত্তোলনের সুদ হলো 5,000
200 টাকা। এবার খতে আমাদের কাছে প্রশ্ন ছিল লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করে অংশীদারদের বন্টনযোগ্য মুনাফার পরিমাণ নির্ণয় করার জন্য। তাহলে আমাদের প্রথম করতে হবে শাকিল, শহীদ ও শারমিনের 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের লাভ লোকসান আবন্টন বিবরণী। এখানে আমরা চকে বিবরণের গড় আর টাকার কলাম 3টা করেছি। প্রথম আমাদের আয় আসবে। আয় বিবরণীতে আমাদের নিট লাভ ছিল 1,70,000 টাকা, প্রশ্ন ছিল এটা আমরা 1,70,000 টাকা শেষে লিখছি। এটার সাথে যোগ অসমন্বয়কৃত আয়সমূহ। অসমন্বিত আয় বলতে আমাদের আছে প্রথম উত্তোলনের সুদ, যেটা আমরা কতে বাইর করছি। শাকিলের 2,600 টাকা, শহীদের 1,300 টাকা, শারমিনের 1,300 টাকা। যেহেতু একাধিক অসমন্বিত আয় আছে সেহেতু এটা আমরা প্রথম ঘরে লিখি, এটার যোগফল 5,200 টাকা আমরা দ্বিতীয় ঘরে লিখেছি। আর এর বাইরে আসবে শাকিলের অলিখিত পণ্য উত্তোলন। সে যে পণ্য উত্তোলন করছে এটা হিসাবে লেখা হয় নাই, সে পণ্যটা উত্তোলন না করলে লাভ আরও বেশি হতো। এই জন্য শাকিলের অলিখিত পণ্য উত্তোলন 3,000 টাকা আমাদের এখানে আসছে। তাহলে আমাদের মোট অসমন্বিত আয় হচ্ছে 8,200 টাকা। তাহলে মোট সমন্বিত আয়, আয় বিবরণী নিট লাভ বা নিট আয়ের সাথে অসমন্বিত আয় যোগ করলে আমাদের মোট সমন্বিত আয় হচ্ছে 1,78,200 টাকা। এই মোট সমন্বিত আয় থেকে বাদ অসমন্বিত ব্যয়গুলো আমরা বাদ দিব। বাদ দিলে আমাদের বন্টনযোগ্য মুনাফা আসবে। অসমন্বিত ব্যয়ের মধ্যে প্রথম হচ্ছে মূলধনের সুদ, সেটাও আমরা কতে বের করছি। শাকিল 20,000, শহীদ 15,000, শারমিন 10,000 টাকা, মোট 45,000 টাকা। এরপরে হচ্ছে অংশীদারদের বেতন, এটাও একটা আমাদের অসমন্বয়কৃত ব্যয়। বেতন আমাদের দুজনের আছে, আমরা দেখছি শহীদের মাসে 2,500 টাকা করে 30,000 টাকা, আর শারমিনের 2,000 টাকা করে মাসে আর বৎসরে 24,000 টাকা। তাহলে অংশীদারদের মোট বেতন হচ্ছে 54,000 টাকা। আর আমাদের মোট অসমন্বয়কৃত ব্যয়, মূলধনের সুদ এবং বেতন মিলে হয়েছে 99,000 টাকা। মোট সমন্বিত আয় 1,78,200 টাকা থেকে অসমন্বয়কৃত মোট ব্যয় 99,000 টাকা বাদ দিলে আমাদের বন্টনযোগ্য মুনাফা থাকে 79,200 টাকা। তো আমাদেরকে বলছে এই বন্টনযোগ্য মুনাফাটাকে বন্টন করে দেওয়ার জন্য। তো অংশীদারদের মধ্যে মুনাফার বন্টনের অনুপাত আমরা জানি 3:2:1, অর্থাৎ মোট যদি আমরা 6 ভাগ করি, 6 ভাগের 3 ভাগ ভাবে শাকিল, 6 ভাগের 2 ভাগ ভাবে শহীদ এবং 6 ভাগের 1 ভাগ ভাবে শারমিন। তাহলে আমাদের মুনাফা এই 72,900 টাকার পূরণ 3 আর নিচে 6, অর্থাৎ শাকিল পাচ্ছে 39,600 টাকা, শহীদ পাচ্ছে 79,200 পূরণ 2 ভাগ 6, অর্থাৎ 24,600 টাকা, আর শারমিন পাচ্ছে 79,200 পূরণ 1 ভাগ 6, অর্থাৎ 13,200 টাকা। ক্ষয়ের উত্তর হলো আমাদের বন্টনযোগ্য মুনাফা 79,200 টাকা। আর মুনাফার বন্টন হলো শাকিলের 39,600 টাকা, আর শহীদের 26,400 টাকা, শারমিনের 13,200 টাকা। ওতে আমাদের কাছে প্রশ্ন ছিল অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার জন্য। তো আমরা মূলধন হিসাব বা মূলধন বিবরণী করতেছি। এখানে উপরে দিয়ে লিখছি অংশীদারদের মূলধন হিসাব। আমরা প্রথমত চকে লিখছি তারিখ, তারপর লিখছি বিবরণ, তারপরে 3 জন অংশীদারের নাম, যেমন শাকিল টাকা, শহীদ টাকা, শারমিন টাকা। প্রথম 2019 জানুয়ারি 1 তারিখে তাদের মূলধন হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল শাকিলের 2 লক্ষ টাকা, শহীদের 1,50,000 টাকা, শারমিনের 1 লক্ষ টাকা। এরপরে যোগ কারবার থেকে অংশীদারদের পাওনা বা আয়, তারা কি কি পাচ্ছে সেটা আসবে লাভ লোকসান আবন্টন বিবরণী থেকে। প্রথম আসবে মূলধনের সুদ, আমরা এটা বাইর করছি। শাকিলে পাইছে 20,000 টাকা, শহীদে পাইছে 15,000 টাকা, আর শারমিনের 10,000 টাকা। এরপরে হলো তারা পাবে কি বেতন, যেটা শাকিলের ছিল না, শাকিলের ঘরের ড্যাশ, আর শহীদের 30,000 টাকা, আর শারমিনের 24,000 টাকা। তারপরে বন্টনযোগ্য মুনাফার অংশ, যেটা আমরা খতে বাইর করছি। শাকিল পাবে 39,600 টাকা, আর শহীদ পাবে 26,400 টাকা, শারমিন পাবে 13,200 টাকা। তাহলে তারা ব্যবসা থেকে তাদের প্রারম্ভিক মূলধন এবং আয় মিলিয়ে যোগ করলে হয় আমাদের শাকিলের 2,59,600 টাকা, শহীদের 2,21,400 টাকা, আর শারমিনের 1,47,200 টাকা। এখান থেকে বাদ
কারবারের নিকট অংশীদারের দেনা, অর্থাৎ কী কী জিনিস অংশীদার কারবারকে দিতে বাধ্য, সেটাও ডিসেম্বর 31। প্রথম হলো উত্তোলন। শাকিলি ছিল 60,000 টাকা করে, 12 মাসে 48,000 টাকা, সাথে সে আরও পণ্য উত্তোলন করছে 3,000, তাহলে শাকিলের মোট উত্তোলন 51,000 টাকা। আর শহীদের উত্তোলন মাসিক 2,000 টাকা করে, 12 মাসে 24,000 টাকা। শারমিনেরও মাসে 2,000 টাকা করে, 12 মাসে 24,000 টাকা। উত্তোলনের সুদও তাদের একটা দেনা, সেটা উত্তোলনের সুদ, এটা আমরা কতে বাইর করছি। শাকিলের 2,600 টাকা, শহীদের 1,300 টাকা, শারমিনের 1,300 টাকা। আমরা দেখতেছি যে শাকিলের প্রারম্ভিক মূলধন 2 লক্ষ টাকা, এটার সাথে আমাদের মূলধনের সুদ 20,000 টাকা যোগ হয়েছে, বেতন 39,600 টাকা যোগ হয়েছে, তাহলে তার ব্যবসার মোট প্রাপ্য হয়েছে 2,59,600 টাকা। সেখান থেকে সে কারবারের কাছে দেনা হয়েছে উত্তোলন বাবদ 51,000 টাকা এবং উত্তোলনের সুদ বাবদ 2,600 টাকা। এই 2,59,600 টাকা থেকে এই টাকাগুলো বাদ দিলে আমাদের সমাপনী উদ্বৃত্ত থাকে 2,06,000 টাকা। আর শহীদের প্রারম্ভিক মূলধন 1,50,000 টাকার সাথে মূলধনের সুদ 15,000, বেতন 30,000, বন্টনযোগ্য মুনাফা 26,400 টাকা যোগ করার ফলে তার মোট প্রাপ্য হয়েছে 2,21,400 টাকা। সেখান থেকে তার উত্তোলন 24,000 টাকা এবং উত্তোলনের সুদ 1,300 টাকা বাদ দিলে তার নিট সমাপনী উদ্বৃত্ত থাকে 1,96,100 টাকা। এবং শারমিনের প্রারম্ভিক মূলধন 1 লক্ষ টাকার সাথে মূলধনের সুদ 10,000 টাকা, বেতন 24,000 টাকা এবং মুনাফার অংশ 13,200 টাকা যোগ করার ফলে থাকতেছে 1,47,200 টাকা। এখান থেকে তার উত্তোলন 24,000 টাকা এবং উত্তোলন সুদ 1,300 টাকা বাদ দেওয়ার পর তার নিট সমাপনী মূলধন থাকতেছে 1,21,900 টাকা। আমাদের গয়ের উত্তর, শাকিলের সমাপনী মূলধন 2,06,000 টাকা, শহীদের 1,96,100 টাকা, শারমিনের 1,21,900 টাকা। আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝছো, তোমরা অঙ্কটা বাড়িতে ভালো করে অনুশীলন করবে। এরপরে বাড়ির কাজ। আমি তোমাদেরকে বাড়িতে করার জন্য একটা সমস্যা দিচ্ছি। সমস্যাটা হলো ব্লু, ব্ল্যাক ও রেড একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। তারা ব্যবসায়ে লাভ লোকসান যথাক্রমে 2/1, 3/1, 6/1 অনুপাতে বন্টন করে নেয়। 2019 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল ব্লু 2 লক্ষ টাকা, ব্ল্যাক 1,50,000 টাকা এবং রেড 2 লক্ষ টাকা। ব্লু ও রেড তাদের সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসায় থেকে যথাক্রমে মাসিক 3,000 টাকা এবং 2,000 টাকা করে বেতন পাবে এবং ওই বেতন তারা প্রতি মাসে নগদে গ্রহণ করেছিল। মূলধনের উপর 6% এবং উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্য করতে হবে। প্রত্যেক মাসের শেষ তারিখে সারা বছর ধরে ব্লু, ব্ল্যাক এবং রেড ব্যবসা হইতে যথাক্রমে 4,000 টাকা, 2,000 টাকা এবং 2,000 টাকা ধরে উত্তোলন করেছেন। ব্ল্যাক 30 সেপ্টেম্বর 2019 তারিখে ব্যবসায় 60,000 টাকা ঋণস্বরূপ প্রদান করেন। অংশীদারদের বেতন ডেবিট করার পর বা বাদ দেওয়ার পর কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের লাভ 2 লক্ষ টাকায় উপনীত হলো। আমাদের কাছে প্রশ্ন হলো ক, অংশীদারদের মূলধনের সুদ, উত্তোলনের সুদ ও ঋণের সুদ নির্ণয় করো। খ, অংশীদারদের বন্টনযোগ্য মুনাফার পরিমাণ নির্ণয় করো। সেটা বিবরণী পদ্ধতিতে করতে হবে। গ, বিবরণী পদ্ধতিতে অংশীদারদের মূলধনের উদ্বৃত্ত নির্ণয় করো। তো আমরা প্রশ্নটা পড়লাম, তোমরা খেয়াল করো। এখানে প্রথম হলো আমাদের অনুপাত আগে ছিল 3-2-1 বা 1-1-1। এখানে দেওয়া আছে 2/1, অনুপাত 3/1, অনুপাত 6/1। এভাবে ভগ্নাংশের অনুপাত করা যায় না। আমাদেরকে অনুপাতকে আগে সমহারে আনতে হবে। সমহারে আনতে হলে আমাদের হরগুলাকে সমান করে অনুপাত নির্ণয় করতে হবে। এরপরে মূলধন দেওয়া আছে বেতন। ব্লু রেড তাদের সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসা থেকে যথাক্রমে মাসিক 3,000 টাকা এবং 2,000 টাকা করে বেতন পাবে এবং ওই বেতনের টাকা তারা প্রতি মাসে নগদ গ্রহণ করেছিল। তার মানে বেতনের টাকা তারা নিয়ে গেছে, এই বেতনটা তারা এখন ব্যবসা থেকে আর পাবে না, এটা তাদের প্রাপ্য হিসেবে আসবে না। এরপরে মূলধনের উপর 6%, এই যে মূলধন আছে মূলধনের উপর 6% সুদ ধরতে হবে আর উত্তোলন যা আছে উত্তোলনের উপর 5% সুদ ধার্য করতে হবে।
প্রত্যেক মাসের শেষ তারিখে সারা বছর ধরে তারা উত্তোলন করেন যথাক্রমে 4,000, 2,000 এবং 2,000 টাকা করে। তাহলে আমরা আগের অঙ্কে করেছি প্রত্যেক মাসের প্রথম তারিখে উত্তোলন করছি, প্রত্যেক মাসের প্রথম তারিখে উঠলে উত্তোলনের সুদ হবে 6.5 মাসের, আর প্রত্যেক মাসের শেষে উত্তোলন করলে উত্তোলনের উপরে সুদ হবে 5.5 মাসের। এবারে বলছে ব্ল্যাক 30শে সেপ্টেম্বর 2019 তারিখে ব্যবসায় 60,000 টাকা ঋণ প্রদান করেন। তাহলে এখানে ঋণের কোনো সুদের হার বলা নাই। ঋণের কোনো সুদের হার বলা না থাকলে আমরা জানি ঋণের সুদ হবে 6%। 30শে সেপ্টেম্বর যেহেতু ঋণটা দিছে সেহেতু সে সুদ পাবে 3 মাসের, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের সুদ পাবে। এরপরে অংশীদারদের বেতন ডেবিট করার পর বা বাদ দেওয়ার পর, তার মানে তাদের বেতন হিসাব থেকে বাদ দেওয়ার পর ব্যবসায়ের নিট লাভ হচ্ছে 2 লক্ষ টাকা। এখন প্রথম কতে আমাদের মূলধনের সুদ আমরা বাইর করব 6% হারে, উত্তোলনের সুদ আমরা বাইর করব 5% হারে ওই সূত্র দিয়ে 5.5 মাসের সূত্র দিয়ে, আর ঋণের সুদ আমরা ধরবো 6% এবং সেটা 3 মাসের। আর বন্টনযোগ্য মুনাফার পরিমাণ নির্ণয় করবা, আর বিবরণী পদ্ধতি মূলধনের উদ্বৃত্ত নির্ণয় করবো। তো আমি সমস্যাটা পড়েছি, তোমরা খেয়াল করেছো, তোমরা অঙ্কটা সমস্যাটা বাড়িতে করবে, আর কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। মাদককে না বলুন। নেশা করার প্রবণতা বহু প্রাচীনকাল থেকে চলে আসলেও সাম্প্রতিককালে এটি ভয়াবহ আকার ধারণ করেছে। মাদকাসক্তি এমন একটি দুর্বার নেশা যাতে একবার অভ্যস্ত হয়ে পড়লে তা পরিত্যাগ করা অতি দুরূহ। মাদক আসক্ত ব্যক্তি শুধু নিজের ধ্বংসই টেনে আনে না, জাতীয় জীবনকেও এক ভয়াবহ পরিণামের দিকে ঠেলে দেয়। প্রথমে আমাদের বুঝতে হবে মাদক আসক্তি কী। বিভিন্ন নেশাদ্রব্য গ্রহণ করার মাধ্যমে নেশা করার প্রবণতাই হলো মাদকাসক্তি। নেশা ক্ষণিকের জন্য বেদনা ও যন্ত্রণা থেকে মুক্তি দেয়। হতাশা, ব্যর্থতা, বিষাদ যখন ব্যক্তিজীবনকে গ্রাস করে তখন মানুষ নেশার আশ্রয় গ্রহণ করে। ক্রমে মানুষ নেশায় অভ্যস্ত হয়ে পড়ে। এর জন্য জীবনের অস্থিরতা, নৈতিক মূল্যবোধের অভাব, অবৈধ টাকার ছড়াছড়ি, কৌতূহল ও সঙ্গদোষ প্রভৃতি কারণ বিদ্যমান। এই ভয়াবহ সমস্যা জাতিকে এক সীমাহীন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এর ব্যাপক বিস্তারের ফলে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিশেষ করে যুব সমাজ এর প্রতি আসক্ত হয়ে পড়ছে, যার ফলে আমাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে পড়ছে। কুফল বিবেচনা করে এর বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সরকার এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমাদেরকেও সরকারকে সহায়তা করতে হবে। এই সমস্যা থেকে বের হতে হলে মাদক আসক্ত ব্যক্তির চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং মাদকের উৎপাদন ও ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। সমাজের প্রতিটি ব্যক্তিকে এই ব্যাপারে সচেতন হতে হবে এবং প্রচার মাধ্যমগুলো এর কুফল সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে হবে। এর কুফল সম্পর্কে পাঠ্যসূচিতে ও অন্তর্ভুক্ত করতে হবে। প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করতে হবে। তাই আসো আমরা সবাই মাদককে না বলি এবং সুস্থ সুন্দর জীবন গড়ি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী অনলাইন ক্লাসের জন্য তোমরা সবাই প্রস্তুত থেকো। সেই পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।